বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে মার্চ 2025 গতকাল রাত থেকে আজ এই মাগরিবের ইফতার পর্যন্ত মোটামুটি সারা দেশে গুজবের উপরে ছিল। কোনটা গুজব কোনটা সত্য এটা নিরূপণ করা বড় কঠিন। আসলে বাংলাদেশে যাদের বয়স হয়েছে, যারা রাজনীতি করতে গিয়ে, তাদের বেশিরভাগ অংশ বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাহেবের পক্ষে কথা বলছেন। আর যাদের বয়স কম, তরুণ রাজনীতিবিদ, তারা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কথা বলছেন বা সেনাপ্রধানকে কটাক্ষ করে তারা কথা বলছেন। আপনারা ভালো করে সবার বক্তব্যগুলো দেখবেন। বয়সের একটা পার্থক্য আছে। হয়তো তরুণরা একটা বিপ্লব চাচ্ছে, বিদেশ থেকে কেউ হয়তো তরুণদেরকে উস্কানি দিচ্ছে। আমি এর আগেও বলেছি যে কোনো কোনো বিপ্লবী দেশের বাহিরে বসে চাচ্ছেন তাদের স্বপ্ন, তাদের বিপ্লব, তাদের সমাজতান্ত্রিক চিন্তাধারাটা আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের উপর দিয়ে তারা বাস্তবায়ন করতে। মূল যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে বয়স্করা কেন ওয়াকারুজ্জামানের পাশে দাঁড়িয়েছেন, সেটারও একটা অনেক ব্যাখ্যা আছে। যে তিনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতেন, তিনি এই করতেন সেই করতেন, তিনি করেননি। আসলে মূল বিষয়টা হলো যে যারা বয়স্ক রাজনীতিবিদ, তারা মনে করছেন যে ওয়াকারুজ্জামান সাহেব যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে, এই রিফাইন্ড আওয়ামী লীগ যদি হয়ও, এরা বাংলাদেশে কোনো ভালো ভূমিকা রাখতে পারবে না আগামী নির্বাচনে। আমি আবারও চ্যালেঞ্জ করে বললাম, কারণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দিতে সংকটে ভুগবে, প্রার্থী সংকটে ভুগবে। কোথাও কোথাও যদি ধরেন প্রার্থী দিল, বা সারা বাংলাদেশের 300 আসনে তারা প্রার্থী দিল, কিন্তু যারা পুরনো এমপি, যারা কোটি কোটি টাকা কামিয়ে এখন বিদেশে আছে, তাদেরকে প্রার্থী করলেও আর তারা বাংলাদেশে আসবে না। তাহলে আওয়ামী লীগের যে যারা রিফাইন্ড আওয়ামী লীগ করবে, তাদেরকে নতুন একটা সেট দিতে হবে। বা আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গাতে পালিয়ে আছে, বাংলাদেশে মধ্যম সারির নেতা, তাদেরকে মনোনয়ন দিতে হবে। আর মধ্যম সারির যারা আছে, এরা যখন নির্বাচনের ময়দানে অবতীর্ণ হতে যাবে, এরা অনেক আওয়ামী লীগের ডেডিকেটেড ওয়ার্কারকে তাদের কাছে পাবে না। তার কারণটা হলো, ওই ডেডিকেটেড ওয়ার্কাররা জানে যে আওয়ামী লীগ সরকার গঠন করবে না, সুতরাং তারা জীবনের ঝুঁকি তেমন নিবে না। এমনও হতে পারে যে অনেক জায়গাতে আওয়ামী লীগের কর্মী সংকট দেখা দেবে। হয়তো অনেক কেন্দ্রে আওয়ামী লীগের বহু ডেডিকেটেড যারা কর্মী আছে, তারা ভোট দিতেও যাবে না। এবং শুধু তা না, আওয়ামী লীগের নির্বাচনে এজেন্ট হতে চাইবেন অনেকে। তাহলে এখন এই যে অবস্থাটা, রিফাইন্ড আওয়ামী লীগ যেটা করবে, এটা দিয়ে আওয়ামী লীগ বেশি সুবিধা করতে পারবে না। হয়তো সাময়িক তারা একটা জনগণকে জানান দিবে, বা তাদের সাধারণ যে কর্মীরা আছে তাদেরকে জানান দিবে যে আমরা ময়দানে আছি, এনাফ, এতটুকু। পরবর্তীকালে যদি কোনো সময় আওয়ামী লীগের সুদিন আসে বা আওয়ামী লীগ রাস্তার শক্তভাবে দাঁড়াতে পারে, তখন এই রিফাইন্ড আওয়ামী লীগ যারা গিয়ে তারা আবার শেখ হাসিনার কাছে গিয়ে তারা আত্মসমর্পণ করবে, বলবে যে এই আপনার দল, আপনি নেন, ক্ষমতাটা আপনি নেন। বা শেখ হাসিনা যদি কাউকে নির্দেশ করে, তার কাছে গিয়ে এই রিফাইন্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যারা থাকবে, তারা গিয়ে তাদের কাছে দায়িত্বটা হস্তান্তর করবে। এই হলো মূল বিষয়। এখন এই যে গুজব, এই যে জরুরি অবস্থা, আসলে ভাই এগুলো কিছুই হবে না। কারণ সেনাপ্রধান উনি ভুল করছেন আমি বলতে পারি না, আমি কোনো ক্ষুদ্র মানুষ। যেহেতু তিনি হাসনাতকে ডেকেছেন, সাজিদকে ডেকেছেন, সেখানে কি আলোচনা হয়েছে, এটা যখন প্রকাশ্য মাঠে চলে আসছে, এখন আর সেনাবাহিনী কিন্তু আর জরুরি অবস্থার দিকে যাবে না। কারণ জনগণ জানে, জনগণ বুঝে গেছে যে সেখানে কী আলোচনা হয়েছে। এখন যদি জরুরি অবস্থা সেনাবাহিনী করতে যায়, তাহলে সব মানুষ, অন্তত যারা ভাত মাছ খায়, তারা বুঝে নেবে যে সেনাবাহিনী প্রধান জরুরি অবস্থা ঘোষণা করেছে তার নিজের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে। কারণ এই কথাগুলো সেনানিবাসে বা তার বাসাতে এই কথাগুলো আলোচনা হয়েছে। আবার কেউ কেউ বলেন যে ডক্টর ইউনূস সাহেব চীনে যাবেন, এই চীনে যাওয়াটা ঠেকানোর জন্যই এত নাটক হচ্ছে, এত কিছু হচ্ছে। ভাই শোনেন, বাংলাদেশের যে অবস্থা, আমাদেরকে চীনকেও লাগবে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকেও লাগবে, আমেরিকাকেও লাগবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যতই ধনী এবং প্রভাবশালী রাষ্ট্র হোক, তারা তৃতীয় বিশ্বের কোনো দেশে তারা সড়ক নির্মাণ করে না, তারা পদ্মা সেতু, যমুনা সেতু, বুড়িগঙ্গা সেতু তারা নির্মাণ করে না, তারা সেখানে বিনিয়োগ করে না, তারা কোনো রেলওয়ে প্রজেক্টে রেল সেতু বানায় না, রেল লাইন বানায় না। আমেরিকার প্রধান ব্যবসাটাই হলো অস্ত্র ব্যবসা। আর সে যেটা করতে পারে, গরিব কোনো রাষ্ট্রেই জাতিসংঘকে দিয়ে চাপ প্রয়োগ করে সেই দেশের সরকার পরিবর্তনে সহায়তা করতে পারে আমেরিকা, এতটুকু। কিন্তু উন্নয়নের যে কাঠামো, উন্নয়ন কাঠামোতে কিন্তু চীনকেই লাগে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। আবার যদি বলেন যে ভারতকে দিয়ে আপনি যে কাজ, মানে চীনকে দিয়ে আপনি যে কাজ করবেন, ভারতকে দিয়ে সে কাজ করতে পারবেন না। কারণ ভারত যত বড় গণতান্ত্রিক রাষ্ট্র হোক, যত পাওয়ারফুল বলে নিজেকে দাবি করুক, ভারত চীন থেকে বহু বহু বছর পিছিয়ে আছে, অন্তত প্রযুক্তিগত দিক দিয়ে। এবং চীনের সাথে টেক্কা দেওয়ার ক্ষমতা ভারতের এখনও ওই পর্যায়ে যায়নি। চীনের যে অর্থনৈতিক ভিত যে মজবুত চীনের, এটার ধারে কাছেও ভারত নেই। আপনি বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, আফ্রিকার যে দরিদ্র দেশগুলো আছে, আপনি দেখবেন সেখানে যে কনস্ট্রাকশন, ভৌত যে অবকাঠামো উন্নয়ন, সেখানে চীন একটা ভালো ভূমিকা রাখে। ভারত সেই তুলনায় সেই ভূমিকা রাখতে পারে না।
এখন আমরা যদি বাংলাদেশটাকে একটা উন্নত দেশে পরিণত করতে যাই, আমাদেরকে চীন লাগবে। আমাদের দেশে যারা মিল কারখানা করে তাদের প্রথম পছন্দ হলো যন্ত্র, মানে যে মেশিনারিজ, এটা কোথায় কিনবে? তারা চীন থেকে কিনে, ভারত থেকেও কিনে, ইউরোপ থেকে কিনে, কিন্তু তারা তুলনামূলক কম দামে চীন থেকে আনতে পারে। সুতরাং আপনি চীনকে অস্বীকার করবেন কীভাবে? আবার পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ভারতকেও আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি সকাল বিকাল ভারতকে গালি দিবেন, ভাই গালি দিয়ে তো একটা দেশ চালাতে পারবেন না। ভারত আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্রের সম্মান বজায় রেখে নিজেদের মান মর্যাদা যতটুকু রাখার দরকার শির দাঁড়া করে আপনি ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে। একেবারে ভারতকে আপনি অস্বীকার করতে পারবেন না, আবার আপনি ভারতের মধ্যে একেবারে ডুবে দিতে পারবেন না। মনে রাখতে হবে, আপনার আমার রাজনৈতিক দুর্বলতার এবং হীনমন্যতার কারণে ভারত আজকে আমাদেরকে নিয়ে খেলার সুযোগ পায়। যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন আমি তাদের জন্য কথাটা বলছি। ভারত কই, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এইসব দেশে তো পারে না। আপনার দেশে কেন পারে? আপনার দেশের রাজনীতিবিদরা হলো মুনাফেক, বেশিরভাগ রাজনীতি লুবি এবং মুনাফেক। তারা তাদের সন্তানদেরকে দেশে পড়ায় না, বিদেশে পড়ায়, এবং রাজনীতিবিদদের স্বপ্ন তো হলো সে একটা পর্যায়ে সে বিদেশে সেটেল হয়ে যাবে। যার কারণে এই ধরনের মুনাফেকদেরকে দিয়ে ভারত বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সুযোগ পায়। যে কথা বলছিলাম, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ যে কথাটা বলি, বাংলাদেশের যে জরুরি অবস্থার কথা যেটা নিয়ে আপনারা ভাবছেন, এটা হবে না ভাই। এটা হতো যদি শারজিৎ হাসনাতরা যদি সেনানিবাসে কি আলোচনা হয়েছে সেটা যদি তারা ডিসক্লোজ না করতো, তাহলে এটা কথা ছিল। এখন যেহেতু ডিসক্লোজ হয়ে গেছে, এখন আর জরুরি অবস্থা জারির কোনো সুযোগ নাই। কারণ জরুরি অবস্থা জারি করতে গেলে সেনাপ্রধান আসামির কাঠগড়ায় দাঁড়াবে। তো আমি মনে করি যে বাংলাদেশ সাধারণ মানুষ হিসাবে সেনাপ্রধান তার নিজের সম্মানের দিকে তাকিয়ে হলো তিনি আর এইসব নোংরামিতে জড়াবেন না। তিনি যদি রাজনীতিতে নোংরামি জড়াতে চাইতেন তাহলে তিনি 5ই আগস্টের পরেই যে কোনো একটা উসিলায় তিনি নিজেকে জড়িয়ে ফেলতে পারতেন। হ্যাঁ, অনেকে বলবে যে তিনি শেখ পরিবার লোকদেরকে বিদেশে যেতে সাহায্য করেছে, এটা ঠিক, এটাকে ধরে নেন। কারণ তার শ্বশুরবাড়ির আত্মীয়, শ্বশুরবাড়ির আত্মীয় নিজের আত্মীয়দের প্রতি কে না মানে একটু দেখায়, সব কর্নার দেখায়। বাংলাদেশে কোন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আমার আত্মীয় স্বজনের জন্য কিছু করি নাই? জিয়া রহমান ছাড়া আর কেউ এই কথা বলতে পারবে না, কেউ বলতে পারবে না। যে হ্যাঁ, এখন উনি যদি শেখ পরিবার লোকদেরকে বিদেশে যেতে সাহায্য করেন, এটা করেছেন তিনি তার আত্মীয়তার খাতিরে, যে কোনো কারণে আত্মীয়তার খাতিরে করেছে। তারপরও তিনি যে আমাদের মঙ্গল চান এবং দ্রুত এই দেশে একটা নির্বাচন চান, এটা স্পষ্ট। কারণ নির্বাচন যত পিছিয়ে যাবে তত এই দেশে অরাজকতা সৃষ্টি হবে, বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। যে কথা আমি বারবার বলি, আমাদের ছাত্ররা বুঝতে চাচ্ছে না যে যারা তাদেরকে নিয়ে খেলতে চাচ্ছে, একবার ইসলামিক কোনো একটা দল তাদেরকে নিয়ে খেলেছে, এখন আবার বিদেশ থেকে কেউ কেউ বিপ্লবের স্বপ্ন দিকে তাদেরকে নিয়ে খেলছে। ভাই, ছাত্ররা যে দলটা করেছে আমি তাদেরকে স্যালুট দিই, শ্রদ্ধা করি, কিন্তু তাদের যে রাজনীতির যে আকাঙ্ক্ষা যেটা ছিল, টার্গেট যেটা ছিল, এটা তারা আর পৌঁছতে পারবে না। কারণ ইতিমধ্যে তারা কয়েক ভাগে ভাগ হয়ে তারা বিবৃতি দেওয়া শুরু করছে। এইভাবে একটা রাজনৈতিক দল হয় না। তো চলেন সবাই নিশ্চিন্তে ঘুমাই, আমরা চলুন আমরা নিশ্চিন্তে আমাদের জীবনযাপন করি। জরুরি অবস্থা আসছে না, সবাই ভালো থাকুন।